আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক এই মহামারীতে বাড়িতে নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন ও নিরাপদে আছেন। ডিএসএমএস তৃতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফিলোসফি অনলাইন ক্লাসে আমি ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান, প্রভাষক, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে হোমিওপ্যাথিক ফিলোসফি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন। আপনারা তো অনেকেই এটা অনেকবারই পড়েছেন। ইতিপূর্বে আমরা প্রথম ও দ্বিতীয় বর্ষে আমরা অর্গাননের প্রথম সূত্র আমরা অনেকবারই পড়েছি এবং এটাকে আমরা বিভিন্নভাবে বুঝেছি, যেটা এই হোমিওপ্যাথিক ফিলোসফি সাবজেক্টে আবার সংযুক্ত হয়েছে। আজকে আমরা সেই বিষয়টাকে আর একটু ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে কেন এই অ্যাফোরিজমটি ফিলোসফি আনা হলো এবং ডাক্তার স্যার স্যামুয়েল হ্যানিম্যান কেন এই অ্যাফোরিজমটি অর্গানের প্রথম অ্যাফোরিজম বানালেন এবং ডাক্তার স্যার জেমস টেলর কেন্ট এই অ্যাফোরিজমটাকে কত সুন্দরভাবে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন। যে ব্যাখ্যাটা আমরা যদি জানতে পারি বা যে ব্যাখ্যাটা আমরা বুঝতে পারি, তাহলে আমরা প্রকৃত হোমিওপ্যাথ হতে পারবো। আপনারা চেষ্টা করবেন যে আলোচনা থেকে যতটা পাওয়া যায় এবং হোমিওপ্যাথিক ফিলোসফি ডাক্তার জেমস টেলর কেন্টের দার্শনিক বক্তৃতা এই বইটি সংগ্রহ করার জন্য এবং এই বইটি বিশেষভাবে পড়বেন এবং এই বইয়ের এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো যদি আপনি পুরোপুরি বুঝতে পারেন, তো কেন আপনি হোমিওপ্যাথি করছেন বা কেন হোমিওপ্যাথি করবেন আর হোমিওপ্যাথি আসলে প্রকৃত আমাদেরকে কি বোঝাতে চাইছে, সেটা আমরা কিন্তু পরিষ্কার হতে পারবো। তো হোমিওপ্যাথি চিকিৎসক যিনি, তাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করতে হয়। সেই উদ্দেশ্যটা আসলে কি হবে, কি হওয়া উচিত, সেই বিষয়ে আজকে আপনার এই আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টির মধ্যে উঠে আসবে। এই অ্যাফোরিজম নম্বর 1 এ কি লেখা আছে বা কি বলতে চাচ্ছে, আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। The physician's high and only mission is to restore the sick to health, to cure as it is done. তো আমরা এই অ্যাফোরিজমটাকে যদি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা একটু খুব বৃহৎ আকারে বোঝা সহজ হবে। এবং এই সূত্রের মধ্যে আমরা জানি যে চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য হচ্ছে রোগীর স্বাস্থ্য পুনরুদ্ধার করা। তো এর মধ্যে কি আছে? সব ডাক্তারই চায়, সব চিকিৎসকই চায় যে রোগীর স্বাস্থ্য ফিরিয়ে আনা বা রোগীকে সুস্থ করা, তার যে রোগগ্রস্ত অবস্থাটা ছিল সেই রোগগ্রস্ত অবস্থাটা থেকে তাকে বের করে নিয়ে আসা। এটা তো আমরা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারি এবং এইভাবেই আমরা এই অ্যাফোরিজমটাকে জানতে পারি। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবা যায়, তাহলে একটু ভিন্ন জিনিস পাবো। অ্যাফোরিজমটাকে প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞান নীতিগতভাবে, হোমিওপ্যাথি যতটা নীতিগতভাবে একটা ডিসিপ্লিনের উপরে, একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, অন্যান্য প্যাথিতে এতটা শৃঙ্খল নয়। কেন এটা বলছি? এটার কারণ হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা কোনো অনুমান সিদ্ধ নয়, কোনো উৎকট পদ্ধতি ব্যবহার করে নয়,
কোনো কষ্টকর পদ্ধতি অ্যাপ্লাই করে নয়। হোমিওপ্যাথি এমন ভাবে রোগীকে আরোগ্য করার চেষ্টা করে যেটা অভিজ্ঞতা দ্বারা লব্ধ, যেটা বারবার প্রয়োগ করে যেটা প্রমাণিত, ঠিক সেইটা, এবং সেটা সুস্থ মানব দেহে। তো এইখানে আমরা এই অ্যাফোরিজমটা আমরা কেনটা একটা গুরুত্ব দেব, এখানটা আমরা যদি একটু ভেঙে পড়ি, যদি আমি অ্যাফোরিজমটাকে ভালো করে পড়ার চেষ্টা করি, the physician's high and only mission, the physician, এখানে প্রথম কথাটা হচ্ছে the physician, who is the physician। আমার গুরুত্বটা একটু ভিন্ন দিকে, ফিজিশিয়ানের দিকে নয়, আমার গুরুত্বটা এই সূত্রের একটা বিশেষ কিংপিন আছে, আমি চাচ্ছি সেই কিংপিনটা উপস্থাপন করার জন্য। বিষয়টা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারলে জিনিসটা সহজ লাগবে। এখানে একটা প্রথম শব্দটা দেখেন যে ফিজিশিয়ান, ফিজিশিয়ান মানে হচ্ছে আমরা সবাই জানি চিকিৎসক, যিনি রোগীকে চিকিৎসা দেন, যিনি রোগের বিষয় জানেন, ওষুধ সম্পর্কে জানেন, ডোজ সম্পর্কে জানেন, যিনি রোগীর স্বাস্থ্যকে পুনরুদ্ধারে নিজেকে বিরত রেখেছে, যিনি রোগীর ভালো মন্দকে জানেন, তথ্য তথ্যাদি, তার প্যাথোলজি, তার কষ্ট কি করে কমে আসে, এই সমস্ত বিষয় যিনি রোগীকে সবিস্তারে ব্যাখ্যা দিতে জানেন এবং রোগীকে ডিসিপ্লিনে, অর্থাৎ তার শৃঙ্খলা, রোগের শৃঙ্খলা যিনি ফিরিয়ে আনতে পারেন, তিনি হচ্ছে ফিজিশিয়ান। ফিজিশিয়ান সম্পর্কে আরো অনেক বড় ব্যাখ্যা আছে। তো ফিজিশিয়ান সম্পর্কে আমরা এটুকু জানলাম, যে এতটুকু জানলেই হবে ফিজিশিয়ান সম্পর্কে, যে ফিজিশিয়ান একজন চিকিৎসক যিনি রোগীর ঔষধ দেন, রোগ সম্পর্কে জানেন, কিভাবে রোগটাকে আরোগ্য করা যায়, অর্থাৎ রোগীর স্বাস্থ্যের যে যত্ন যিনি করেন, তিনি হচ্ছেন ফিজিশিয়ান। এতটুকু জানলে হচ্ছে, যিনি চিকিৎসা করেন, তার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? একমাত্র হাই, উচ্চ উদ্দেশ্য, সর্বোচ্চ মহৎ উদ্দেশ্য, only mission, একমাত্র মহৎ উদ্দেশ্য কি? টু রিস্টোর দ্য সিক, টু রিস্টোর দ্য সিক। এখানে রিস্টোর মানে হচ্ছে, শব্দটাকে দেখেন যে রিস্টোর, টু রিস্টোর, রিস্টোর মানে স্টোর করা হচ্ছে, একটা জায়গায় স্টোর থাকে, একটা জায়গায় স্টোর থাকে, জমানো থাকে, সেই জমানোটা যখন ক্ষয় হয়, খুব খেয়াল করে শুনবেন, জমানোটা অর্থাৎ স্টোর করা, যেখানে স্টোর করা জিনিস আছে, কোন জিনিস সেখানে রাখা আছে, সেখান থেকে খরচ হয়েছে, যেমন আমরা কোল্ড স্টোর বা ফুড স্টোর, সেখানে আমরা স্টোর করি, স্টোর করে করে রাখা হয় কেন? ওইখানটা ভবিষ্যতে কখনো যদি আমাদের ওই জিনিসটা লাগে, তো সেক্ষেত্রে আমরা ওইটা নেয়ার জন্য বা ওই প্রয়োজনে ব্যবহার করার জন্য আমরা স্টোর করি, কোনো বিশেষ দ্রব্য হতে পারে, কোনো পণ্য হতে পারে, আমরা স্টোর করি। এই ক্ষেত্রে এটা স্টোর হলো। আর রিস্টোর মানে, রিস্টোর মানে পুনরায় ওখানে স্টোর করা। পুনরায় স্টোরটা কেন করা লাগবে? নিশ্চয় ওখান থেকে যে স্টোর করা জিনিস, স্টোরড জিনিসটা ডিস্টোর্ড হয়েছে, ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে, ওখান থেকে স্টোরটা কমিয়ে ফেলা হয়েছে, কিছু ডিজেনারেশন হয়েছে, সেই জায়গাতে আবার ওই যে জিনিসটা লস হয়েছে বা যে জিনিসটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে, সেইটাকে আবার পুনরায় স্টোর করা, সেটা হচ্ছে রিস্টোর। এই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হয় যে আমরা জানি যে আমরা অসুস্থ যখন হয়ে যাই, রোগী যখন অসুস্থ হয়, তখন দেখা যায় তার স্বাস্থ্য ভেঙে গেছে, আগে মোটা তাজা ছিল, এখন ঘানা হয়ে গেছে, আগে তার খুব শান্তি ছিল, এখন তার শান্তি নেই, আগে সে খুব ভালো ঘুমাতো, এখন সে ঘুমাতে পারে না, আগে খুব ভালো মেধা ছিল, এখন তার মেধা নেই। তো হোমিওপ্যাথ যিনি, অর্থাৎ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, ইনার একমাত্র উদ্দেশ্যটা কি হবে? তো ওই মানুষটার ওই যে হারানো স্বাস্থ্যটা,
যেটা স্টোর ছিল, অর্থাৎ যেটা ডিজেনারেশন হয়ে গেছে, সরে গেছে, ঠিক সেই জিনিসটাকে আবার রিস্টোর করা লাগবে। ওই যেটা চলে গেছে সেটাকে রিস্টোর করতে হবে। ব্যাপারটা কিন্তু খুব ভালো, যে দেখেন এখানে রিস্টোর শব্দটাকে ইউজ করা হয়েছে। আরেকটা ব্যাপারটা কি হয়েছে, দ্য সিক, দ্য সিকটাকে দেখেন এখানে রেড কালার করে রেখেছি। দ্য সিক এখানে একটা, এই অ্যাফোরিজমের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দ্য সিক, অর্থাৎ রোগী। এখন প্রশ্ন হতে পারে কে রোগী, রোগী মানে কি? রোগী মানে যার রোগ হয়েছে সেই তো রোগী। তাহলে রোগী গেল কেউ? রোগী সম্পর্কে এত আলোচনা করার কারণ কি? আমরা হোমিওপ্যাথদের আমাদেরকে জানতে হবে বুঝতে শিখ, হোমিওপ্যাথদের রোগী আর অন্য প্যাথির রোগী দুজনের মধ্যে অনেক ফার ডিফারেন্স। তো আমরা রিস্টোরের পরে এরপরে আসছে কি, দ্য সিক টু হেলথ, টু হেলথ, টু কিউর অ্যাজ ইট ইজ টার্ম। তো এখানটায় আপনি একটা জিনিস দেখতে পারবেন, যে আমি এখানে দ্য সিক কে একটু আলাদা করেছি, সিক একটু আলাদা কালার করেছি। আজকের টপিকটা হচ্ছে কিন্তু দ্য সিক। কেননা এই সূত্রটা আমরা এর আগে পড়েছি, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছি, কিন্তু আমরা এখন থার্ড ইয়ারে কেন আমরা আবার এই দ্য সিকটাকে পড়তে যাব বা এই প্রথম অ্যাফোরিজম পড়তে যাব? একটাই কারণ, সেটা হচ্ছে দ্য সিক। দ্য সিক এটা আজকের টপিক, এইটাই, এই টপিকটাকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই এই অ্যাফোরিজম নাম্বার 1টাকে নিয়ে আসা হয়েছে। দেখুন আজকে এই দ্য সিক অর্থাৎ নেক্সট, আজকে দেখুন এই দ্য সিক কে বোঝার স্বার্থে আমরা 1 নম্বর সূত্রের ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করছি। তো আলোচনার স্বার্থে আমাদের মাঝে চলে এলো দ্য সিক একটা শব্দ, যেখানে কেন্ট মহাশয় এটাকে অনেক ব্যাখ্যা করেছেন। তো প্রশ্ন হতে পারে সিক কে, রোগী কে? আপনাদের প্রশ্নে আসবে, দেখবেন রোগী কে। তো রোগী কে, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনাটা একটু গভীরভাবে করা উচিত। সিক, তো এখানে দেখবেন ডাক্তার স্যার কেন্ট, উনি ওনার যে লেকচারে লিখছেন যে ওখানে একটা দ্য সিক শব্দটা উনি আলাদা করছেন। ও এই দ্য সিক কে চেনার উনি দুইটা উপায় রাখছেন। তার আগে অনেক কথা আছে। বিষয়টা হচ্ছে, সাপোজ আপনি আপনার চিকিৎসা কার্য আপনি শুরু করেছেন, তো সেই চিকিৎসা কার্যের মধ্যে আপনি অনেক পেশেন্ট পাবেন যারা আপনার কাছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসবে। ধরুন দেখা যাচ্ছে একজন মহিলা রোগী আসছে, তিনি বলছেন যে দেখেন আমি আমার এই সমস্যার জন্য অনেক গাইনি ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি আমার মাথার সমস্যার জন্য আমি স্নায়ু বিশেষজ্ঞের কাছে গিয়েছি, আমার পেটের জন্য আমি লিভার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছি, আমি বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, তাদেরকে পরীক্ষা করা কথা বলা হয়েছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছে, অনেক বড় বড় মেশিনের মধ্যে ঢুকেছে, আমাকে এমআরআই করছে, সিটি স্ক্যান করছে, কিন্তু আমাকে কোনো রোগ খুঁজে পায় না। কিন্তু ডাক্তার সাহেব আমি তো রাত্রে ঘুমাতে পারি না, আমার তো মনে হয় যে আমি মারা যাব, আমার তো কোনো কিছু ভালো লাগে না, আমার তো পড়তে ইচ্ছা করে না, আমার তো কাজ করতে ইচ্ছা করে না, আমার তো এই করতে ইচ্ছা করে না, আমার এত কষ্ট হয়, আমার ঘুম আসে না, আমি কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারি না, আমার এত কষ্ট হয়। তো সমস্ত ডাক্তারদের কাছে যাওয়ার পর তারা বিভিন্ন ভাবে আমার পেটে ব্যথা করে, তো আমি আল্ট্রাসোনোগ্রাফি করানো হলো, তো তারা বলছে যে আমার পেটে কোনো সমস্যা নাই। আমার প্রস্রাবে জ্বালা করছে, আমার প্রস্রাবে অ্যালবুমিন এসেছে, ডাক্তার বলছে
আহ, আমার ব্রাইট ডিজিজ হয়েছে, কিন্তু ওষুধ খেলাম তো ব্রাইট ডিজিজ তো যাচ্ছে না, তো ওষুধ খাওয়ার পরে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার, কিন্তু আমি তো আমার আহ, সুস্থ হয়ে উঠছি না, হয়তো ব্রাইট ব্রাইট ডিজিজ কি অন্য ডিজিজ হলো সেটা বিষয় নয়, বিষয়টা আমি তো সুস্থ হচ্ছি না। তো প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে সে কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে সে তার নিজে যে কষ্ট অনুভব করে তার ব্যক্তিগতভাবে, এখানে ইন্ডিভিজুয়ালাইজেশন বলে একটা ব্যাপার আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যতা, প্রত্যেকটা মানুষ তার আলাদা আলাদা ব্যক্তি স্বাতন্ত্র্যতা থাকে। কোন মানুষ দেখুন, কোন মানুষ জ্বরে পড়েছে, 5 জন মানুষ জ্বরে পড়েছে, তো 5 জন মানুষের 5 রকম আকুতি। কিরকম? জ্বর এসেছে, এই ধরুন এখন তো বৈশ্বিক মহামারী, এখন প্রচুর পরিমাণে আমাদের কাছে এই জিনিসগুলো আসে যে তারা রোগগ্রস্ত হয়েছে, তাদের জ্বর হয়েছে, তারা সর্দি লেগেছে, বিভিন্ন ভাবে তারা কষ্ট পাচ্ছে, তো তারা এখন ডাক্তারের কাছে এসেছে, অ্যালোপ্যাথ ডাক্তারের কাছে গিয়েছিল, ইউনানি ডাক্তারের কাছে গিয়েছিল, হামদর্দ ডাক্তারের কাছে গিয়েছিল, তারা পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, তারা শেষ পর্যায়ে আহ, যে অবস্থাটা তাদের হয়েছে, তারা কেউ কেউ সুস্থ হয়েছে, কেউ কেউ সুস্থ হয়নি, কিন্তু 5 জন পেশেন্টের যে ব্যাপারটা আমার এখানে বোঝানোর বিষয়টা হচ্ছে যে 5 জন পেশেন্ট, তার 5 জনের অ্যাপ্রোচটা কিন্তু আলাদা। ওই 5 জন রোগী কেউ কেউ বলছে যে দেখুন আমার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লাগছে, আমি একদম নড়াচড়া করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি সারাক্ষণ শুয়ে থাকি, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আর একজন বলছে যে দেখেন আমার এই জ্বরের সময় আমাকে মনে হয় যে আমার মা আমার পাশে থাকলে খুব ভালো হয়, কেউ আমার পাশে থাকুক, কেউ আমার মাথাটা টিপে দিক, সারাক্ষণ যেন আমাকে একটু যে যন্ত্রণাগুলো করতেছে সে তার জন্য যেন আমার পাশেটা থাকবে, আমাকে সান্ত্বনা দিক, আমার তো ভয় করছে, চারিদিকে কি সব এতগুলো রোগ ব্যাধি হচ্ছে। তৃতীয় জন বলতে পারছে, তৃতীয় জন বলতে পারে আমার প্রচন্ড জ্বর এসেছে, জ্বরের সাথে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু দেখেন এই কষ্টের মধ্যেও আমাকে বসে থাকার কোনো সুযোগ নেই, আমাকে কিন্তু কাজ করে যেতে হচ্ছে। তো হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে দেখা আপনার এই অবস্থায় আপনি কাজকর্ম করে পারছেন, আরে জ্বর এসে তো কি হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আপনারা ওষুধ দেবেন ঠিক হয়ে যাব, তার কিন্তু একটা কনসার্ন নেই। চতুর্থ ব্যক্তি এমন বলতে পারে যে দেখেন আমার প্রচন্ড হাত পা যন্ত্রণা করছে, আমার অস্থির লাগছে, আমার মনে হচ্ছে আমি এইমাত্র মারা যাব। ষষ্ঠ পঞ্চম লোক এভাবে বলতে পারে যে আহ, আহ, আমার সবকিছু তিতা লাগছে, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, আমার খুব অস্থির লাগছে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো প্রত্যেকটা রোগীর তার যে ব্যাপারটা, তার রোগের ধরন এক, সবার জ্বর আসছে, সবার সর্দি লাগছে, তো দেখেন 5 জন মানুষের কিন্তু 5 রকম অ্যাপ্রোচ। এখানে ডাক্তার স্যার স্যামুয়েল হ্যানিম্যান যে ব্যাপারটাকে অবতারণা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। ওই রোগী, তো রোগীকে আরো সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ডাক্তার স্যার জেমস টেলর কিন্ড। এক্ষেত্রে আমরা ওই রোগীকে চিনব কি করে, সেই চেনার উপায় হিসাবে তিনি বুঝিয়েছেন উইল এন্ড আন্ডারস্ট্যান্ডিং। উইল এবং আন্ডারস্ট্যান্ডিং, উইল মানে তার ইচ্ছা, আর আন্ডারস্ট্যান্ডিং তার বোধ। এই তার ইচ্ছা আর তার বোধ, এই দুটোকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন একটা মানুষকে চেনার জন্য, একজন রোগীকে চেনার জন্য। একজন মরা মানুষ কিন্তু কখনো আপনাকে বলবে না যে আমার জ্বর এসেছে, কিছুক্ষণ আগে আপনি তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তার কোনো সমস্যা নেই, কিন্তু 5 মিনিট পরে সে মারা গেল। তো এই 5 মিনিট পরে সে মারা গেছে, তাকে আপনি পরীক্ষা করে দেখেন খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু কেন সে মারা গেল? তো ওই মানুষটা যে তার সব আছে, তার চোখ আছে, তার নাক আছে, সে কথা বলছে না,
সে মারা গেছে, তার ভিতরে কিছু একটা নাই। কি নাই? যে জিনিসটা নাই সেই জিনিসটাই রোগী। কিছুক্ষণ আগে সেই মানুষটাই বলছিল যে আমার খুব পানি পিপাসা লেগেছে, তোমরা আমাকে একটু পানি দাও। কিছুক্ষণ পানি এনে দেখেন কেউ আর পানি খাচ্ছে না। তাহলে কে চেয়েছিল আর কে পানিটাকে পান করছে না? তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে যে কেউ একজন এই দেহের, এই জড় দেহের মধ্যে কেউ অবস্থান করছিল যার পরিচয় রোগী। সেই রোগী তার রোগের পরিচয়টা, ওই রোগীর পরিচয়টা জেমস টেলর এইভাবে দিচ্ছেন যে তার ইচ্ছা শক্তি ভিন্ন হবে, তার ইচ্ছা শক্তির বিকৃতি আসবে, তার বোধ শক্তির বিকৃতি আসবে। যখন ওই মানুষটা রোগগ্রস্ত হয়ে যাবে, যখন ওই মানুষটা কষ্ট পাচ্ছে, তখন তার অনুভূতিগুলোর পরিবর্তন আসবে। তো দ্য সিক সম্পর্কে আমাদের আরো বিস্তারিত আলোচনা আছে, পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে দ্য সিক, এই রোগীকে, এই সম্পর্কে আরো সবিস্তারে আলোচনা করার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।